নমস্কার। বহু বহু বছর পর কলকাতায় ফিরেছিলেন তসলিমা নাসরিন। খুব আনন্দের বিষয়, তাকে নিয়ে একটা অনুষ্ঠান ছিল রবীন্দ্র সদনে, কিন্তু সেই অনুষ্ঠানে এই সরকারি লোকজন অনুষ্ঠান করলে যা হয়, ঘটল সেই অপ্রীতিকর ঘটনা, চূড়ান্ত অপ্রীতিকর। জয় গোস্বামীকে নামিয়ে দেওয়া হলো মঞ্চ থেকে। তো জয় গোস্বামীকে তসলিমা নাসরিন নিজেই মঞ্চে ডেকেছিলেন, তিনি সামনের দর্শক আসনে বসেছিলেন। তো ডাকার পর তবেই জয় গোস্বামী মঞ্চে উঠছিলেন, তখনই দর্শকের একাংশ গো ব্যাক এবং আরও নানা ধ্বনি দিতে থাকেন। তো বাধ্য হয়ে জয় গোস্বামী মঞ্চ থেকে নেমে যান। এই হলো ঘটনা। ছোট্ট একটা ফুটেজ প্রথমে দেখে নিন। আরে আমরা তো জারের শাসন নেই, এই যে বললাম ভরসাহীন হয়েছে, আমরা তো জারের শাসনে নেই। দিদি যেখানে বলেছে, দিদি যেখানে বলেছে কোনো কথা হবে না, কোনো কথা হবে না, বসুন আপনারা, দিদি কোনো কথা হবে না, হবে না। তো এইটার সব থেকে যে কৌতূহলোদ্দীপক বিষয়টা, সেটা হলো যে দেখবেন যে সঞ্চালক বলছিলেন যে আমরা তো কোনো জারের রাজত্বে নেই বলে আপ্রাণ চেঁচামেচি করছিলেন। এখন নাকি ভয় আউট ভরসা ইন হয়েছে, কিন্তু দর্শকরা, বলা বাহুল্য তাঁর নিজের দলের সমর্থকরা সেসব কথায় কান দেননি, যেরকম তার সভাপতির কথাতেও কেউ বিশেষ কান দিচ্ছেন না, এবং কথাগুলো আন্তরিকভাবে বলা হচ্ছে কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আর জয় গোস্বামী নেমে যাচ্ছেন, সেই দৃশ্য দেখালাম না, দেখানোর কোনো মানে নেই। তো জয় গোস্বামী অনুষ্ঠানে কেন গিয়েছিলেন আমি জানি না, কিন্তু শুনেছি, বলা ভালো যে সমাজ মাধ্যমে পড়েছি যে তাকে উদ্যোক্তারা আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তসলিমা নাসরিন নিজেও আমন্ত্রণ জানিয়েছিলেন। তো ধরে নিচ্ছে সেটা সত্যি, যদি অন্য কিছু হয় তাহলে আবার পরে সংশোধন করে নেব। তো তা গিয়েছিলেন ও আমন্ত্রিত হয়ে, কিন্তু তারপরেও যেটা ঘটেছে সেটা একেবারেই অপ্রত্যাশিত না, একদমই অপ্রত্যাশিত না। কারণ আগেই বললাম যে এই সরকার এবং তার সমর্থকরা যা কাণ্ড করে চলেছেন, তারপরে এটাই অত্যন্ত প্রত্যাশিত, এরকমই হবার ছিল। সাধারণভাবে আমরা বলি যে কাউকে যদি আপনি আমন্ত্রণ করেন তাহলে তার প্রতি অসৌজন্য প্রকাশ করবেন না। যদি আপনার তাকে পছন্দ না হয়, জয় গোস্বামী খুব খারাপ লোক, তিনি তৃণমূলের সরাসরি সমর্থক ছিলেন, খুব খারাপ লোক আপনাদের মনে হতেই পারে, খুব স্বাভাবিক, মানে তাতে অস্বাভাবিক কিছু নেই, জমানা বদলেছে, তাহলে কথা হলো ডাকবেন না। কিন্তু আমি ডাকলাম, আপনার একটা অনুষ্ঠানে নেমন্তন্ন করে কাউকে ডাকলাম, আসবেন কিন্তু বললাম, তারপর আসার পর বক দেখালাম কিংবা জুতো দেখালাম, তারপর গো ব্যাক বলতে লাগলাম। এইটা আমরা সাধারণভাবে করি না, সাধারণ ভদ্রতার সভ্যতায় আটকায়। কিন্তু এই সরকার বা তার ধরুন সমর্থকরা সাধারণ সৌজন্যের আর কবে ধার ধরেছে? যেখানে ডিম ছোড়াকে বলা হচ্ছে জনরোষ, এবং হই হই করে জনরোষ কি ভালো বলে প্রচার করা হচ্ছে, বিরোধী স্বর, বিবাদী স্বর, তাকে জেলে ভরে দেওয়া হচ্ছে সারা দেশ জুড়ে, কি ভালো ব্যাপার বলে জেলে পুরে দেওয়া হচ্ছে। যেখানে জেলে ভরাকেই গণতন্ত্রের পরাকাষ্ঠা বলা হচ্ছে, যেখানে সরকারি দলের নেতারা যা খুশি বলে যাচ্ছেন, কিন্তু উল্টো দিকে কেউ যদি সামান্য খিস্তি টিস্তি দেয়, গালাগাল দেয়, তাকে বলা হচ্ছে আজকালকার ছেলেমেয়েরা, বিশেষ করে মেয়েরা কি খারাপ হয়ে গেছে। তো সেই যেখানে সংস্কৃতি, তো সেই যে তাদের যে জমায়েত, সেই জমায়েত যে সম্পূর্ণ অসভ্যদের একটা জমায়েত হবে, এ নিয়ে তো কোনো সন্দেহ থাকার কথা না। ফলে এই যে ডিম ছড়াই, দুদিন আগেই দেখলাম যে সিঙ্গুরে একটা জায়গায় একজন মহিলাকে কাদায় চোবানো হচ্ছে। তারপর দেখলাম যে নদিয়ায় নবদ্বীপে একটা জায়গায় একজন এক ঝুড়ি ডিম নিয়ে এসছেন, এক প্যাকেট ডিম নিয়ে এসছেন, একজন জনপ্রতিনিধি বোধহয় বা প্রাক্তন জনপ্রতিনিধি, তাকে রাস্তায় ফেলে উপর থেকে পরপর ডিম ছড়া হচ্ছে, পরপর। কত ডিমের দাম দিল কে জানি না, কোন বাজেট থেকে আসে সেটা তাও জানি না, মানে রীতিমতো এক প্যাকেট ডিম শুইয়ে সামনে থেকে ছড়া হচ্ছে, যেমন ঢিল ছড়া হয়। তো এইসব টানা চলছে, এগুলোকে গৌরবান্বিত করাও চলছে আমাদের বিখ্যাত ডিম মিডিয়ায়। আমি অবশ্য এখন আর দেখি না, কদিন আগে পর্যন্ত চলছিল। তো এর মধ্যে কিসের অনুষ্ঠান, কে কাকে নেমন্তন্ন করেছে, কোনটা সৌজন্য, ডেকে তারপর অপমান করা যায় না,
এইসব আবার কি? এইসব বলতে গেলে লোকজন বলবেন ও তো মঙ্গল গ্রহের জিনিস, ওরা খারাপ, আমরা ওদের মারবো। তাই এরকম এটা হচ্ছে নরখাদকদের যুক্তি যে গণতন্ত্র আবার কি, মানে আমার খাবার জিনিস আমি খাবো, আমার খেতে ইচ্ছে হয়েছে আমি খাবো, ওরও একটা ভোট আমারও একটা ভোট, ঠিক আছে, কিন্তু আমি যখন ক্ষমতায় এসেছি, আমার ক্ষমতায় এসেছে, আমি নরখাদক, আমি বাকিদের খেয়ে ফেলবো। তো এই যেখানে যুক্তি, সেখানে এটা অত্যন্ত প্রত্যাশিত, অপ্রত্যাশিত কিছু না। এবং কথা হচ্ছে যে এটা একদম আজকের ব্যাপার, আজকে শুরু হলো, সবাই খুব আশ্চর্য হয়ে যাচ্ছেন, প্রতিবাদও করছেন, আজকে যে শুরু হলো ব্যাপারটা তাও না। একটা সংস্কৃতি তো একদিনে তৈরি হয় না, ধাপে ধাপে একটু একটু করে তার সৌধ নির্মাণ করা হয়। তো বা ধরুন বাবরি মসজিদ যে ভাঙা হয়েছিল, যখন ভাঙাও হয় তখনও তো একদিনে হয় না, বা দিনের পর দিন কর সেবা করছি, অমুক করছি তমুক করছি বলে উন্মাদনা তৈরি করা হয়, তারপর একদিন এক ধাক্কায় ভেঙে ফেলা হয়। তো এইটা হচ্ছে একটা প্রক্রিয়ার মধ্যে ছিল। ধরুন বছর দুয়েক আগে আমি একটা ঘটনা দেখেছিলাম, একটা কর্পোরেট পত্রিকা গোষ্ঠী কি একটা ছাতার মাথা বিতর্ক সভা করেছিল। তো সেই তার বিতর্কের যা মান সে আমি শুনি না, যাওয়ার তো কোনো প্রশ্ন নেই, ভিডিও দেখেছি, একটা অপ্রীতিকর ঘটনা। কি হয়েছিল, তো সেখানে কুণাল ঘোষ বক্তৃতা দিতে গিয়েছিলেন, হ্যাঁ তৃণমূলের নেতা কুণাল ঘোষ, তো সেখানেও অবিকল একই কাণ্ড হয়েছিল। ভিডিও দেখেছি যে কিছু দর্শক চিৎকার করে কুণাল ঘোষকে বলতে দেবেন না বলে চেঁচাচ্ছেন, ওদিকে স্বনামধন্য সঞ্চালক, যিনি নাকি চারদিকে বিতর্ক সভা পরিচালনা করে থাকেন, এমনকি বিদেশেও চলে আসেন বিতর্ক সভা পরিচালনা করতে, তো তিনি হাঁদা গঙ্গারাম হ্যাপা ভ্যাবলার মতো তাকিয়ে আছেন, উনি জানেন না কি করতে হবে, বা ওনাকে ওটাই বলা হয়েছে যে এখন কিন্তু চুপ করে থাকতে হবে। আর পত্রিকা গোষ্ঠীর যে বিখ্যাত পরিচালকরা আছেন তারা কোথায় ছিলেন, তাদের টিকি আমি ভিডিওয়ে দেখতে পাইনি। তো কুণাল ঘোষ খুব বাজে লোক, আর বিতর্কটা কী নিয়ে সেটাও আমার মনে নেই, ওই ছাতার মাথা বিতর্ক আমি দেখিও না, আগেই বললাম, এই ভিডিওটা দেখেছি গোলমালে। তো কুণাল ঘোষ খুব বাজে লোক, কুণাল ঘোষ তৃণমূল করতেন, কুণাল ঘোষের নামে নানা অভিযোগ আছে, সব ঠিক, কিন্তু কথা হচ্ছে তিনি তো আমন্ত্রিত অতিথি ছিলেন। তো খুব বাজে লোক হলে তাকে তো ডাকার কোনো কারণ নেই, খুব পরিষ্কার। কিন্তু ডাকা যখন হয়েছে, বক্তব্য রাখতেই যখন ডাকা হয়েছে, সভ্যতা ভদ্রতা কি বলে ডেকেছেন যখন, তার কথা শুনতে হবে। তো শুনে যদি পছন্দ হয় হাততালি দেবেন, যদি পছন্দ না হয় তাহলে বু আওয়াজ করবেন, যা খুশি করবেন। কিন্তু ওই যে নেমন্তন্ন করে ডাকা হয়েছে, বিশেষ করে পত্রিকা গোষ্ঠীরা ডেকেছেন, তো তারপর তাকে বলতে দেওয়া হচ্ছে না, তাদের কোনো বক্তব্য নেই। তো এই যেটা অসভ্যতা, তো চূড়ান্ত অসভ্যতা। এবং এই অসভ্যতাকে রীতিমতো প্রমোট করা হয়েছে, এবং অনেকে শির ফুলিয়ে বলেছেন যা হয়েছে বেশ হয়েছে। তো এইটা একটা সংস্কৃতি। তো এইটাই একমাত্র ঘটনা নয়, আমাদের একদম নিজস্ব অভিজ্ঞতায় আর একটা ঘটনা আছে। এরও আগে জয় গোস্বামী একটা বই লিখেছিলেন বগটুইয়ের হত্যাকাণ্ডের প্রতিবাদে। তো বগটুইয়ের হত্যাকাণ্ডটা হয়েছিল তৃণমূল জমানায়, সেখানে তৃণমূল দল একরকমভাবে সেটার জন্য দায়ী ছিল, এ নিয়ে কারো কোনো সন্দেহ নেই। সারা রাজ্য জুড়ে ছিচিক্কার পড়ে গিয়েছিল, এবং কবিরা যারা সরকারপন্থী নন, তারা তখন একটা কবিতা উৎসব চলছিল নন্দন রবীন্দ্র সদন চত্বরে, সেখানে অনেকে মঞ্চে উঠে এর বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, কবিতা পাঠ করেছেন, অনেক কিছু হয়েছে, এবং সে সময় কেউ তাদের আটকায়নি। কেন ভাই এখন সরকারের একটা জমানা চলছে, তুই বিরুদ্ধের কথা বলবি, এসব কেউ বলেনি। এটা শুধু ওই জমানা না, কবিতা উৎসবের ক্ষেত্রে এটা চিরকালই হয়ে এসেছে, বামফ্রন্ট জমানাতেও তাই হয়েছে। এটা একটা সংস্কৃতি, এটা কোনো দল দায়ীটাই এর জন্যে বা কারো খুব গৌরব আছে এর পিছনে, তা না। তো যাই হোক, সেই সময় জয় গোস্বামী রাত জেগে একটা বই লিখেছিলেন এর প্রতিবাদে। বইটার নাম ছিল দগ্ধ। তো আমরা বিশেষ করে জানি কারণ গুরুচণ্ডালী বইটা ছেপেছিল। এবার বইটা যেই ছেপে বেরোলো, সেই একই গল্প শুরু হয়ে গেল। একটা বিশেষ দলের বামপন্থী সমর্থকরা ঝাঁপিয়ে পড়লেন হই হই করে। তো তাঁরা আবার বগটুইয়ের হত্যাকাণ্ডের প্রতিবাদই করছিলেন। তো কিন্তু তাদের বক্তব্য খুব পরিষ্কার, এরকম করে কেন বই লেখা হবে, মানে একজন তো লাইন দিয়ে বলতে শুরু করলেন, লাইন কেটে, যে উনি কেন বলছেন যে আমি খুব ব্যথিত, উনি কেন বলছেন না আমি প্রতিবাদে গর্জে উঠছি। তারপর আবার লাইন দিয়ে বলছেন কবিতাগুলো কীরকম হবে। এক মহাপ্রভু, আমি ইন্টারনেটে দেখেছি, তিনি লাইন দিয়ে কেটে কেটে বলছিলেন কোথায় কি বসাতে হবে। তো তার নিজের জ্ঞানগম্যিত ঢুডু ছন্দ নিয়ে কোনো জ্ঞান আছে বলে তো মনে হয় না। তো যা হয়, চামচিকেদের মাঝে মাঝে ওড়ার শখ হয়, তো তিনিও জয় গোস্বামীকে কবিতা শেখাতে গিয়েছিলেন। তো জয় গোস্বামী বিরোধিতা করুন, যত খুশি বিরোধিতা করুন, কোনো অসুবিধে নেই, করতেই পারেন, কারণ তিনি তৃণমূলের সমর্থক ছিলেন একটা সময়, রীতিমতো মমতার সঙ্গে মঞ্চে তাকে দেখা গেছে, তার রাজনৈতিকভাবে বিরোধিতা তো করা দরকারই, তো যারা করবেন নিশ্চয়ই করবেন। কিন্তু অসভ্যতা কোনটা বলতে দেব না, ওনাকে কবিতা লেখা শেখাবো।
তো এই অসভ্যতাগুলো ইন্টারনেট জুড়ে চালানো হয়েছিল, এবং আমি অসভ্যতা বলছি, এটাকে অসভ্যতা বললে কম বলা হয়, এটাকে বলা হয় যে একটা ফ্যাসিবাদী সাংস্কৃতিক আধিপত্য, যেটা চাষবাস করা হয়েছে দীর্ঘদিন ধরে। এবং এই অসভ্যতার দায়, সংস্কৃতিকে এই জায়গায় নিয়ে যাওয়ার দায়, আজকে আমি শুধু হিন্দুত্ববাদীদের বলছি তা কিন্তু শুধু তা নয়, ওরা একটা মুখ্য দোষে দুষ্ট, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ঢাকের বায়া হিসেবে অন্যরা না থাকলে এটা হতো না। তারাও রীতিমতো জল টল দিয়ে এটাকে পুষ্ট করেছেন। আজকে একটা বিষ বৃক্ষ হয়েছে, আজকে একটা বিষ বৃক্ষ তৈরি হয়েছে, কিন্তু যারা বলছেন যে বিষ বৃক্ষ এ বাবা কি খারাপ খারাপ ফল, তারা যে একসময় জল ঢেলেছেন সেটা ভুলে গেলে চলবে না। কারণ সংস্কৃতি, আগেই বললাম, একদিনে তৈরি হয় না। সংস্কৃতি হোক, অপসংস্কৃতি হোক, অ্যান্টি সংস্কৃতি হোক, যাই বলুন, তো এইগুলো কিন্তু একদিনে তৈরি হয় না। এই অ্যান্টি সংস্কৃতি শব্দটা বললাম, এটা আজিজুল হকের, তিনি ব্যবহার করেছিলেন, তিনি অপসংস্কৃতি বলতে পছন্দ করতেন না। তো এইটাকে সবাই জল টল দিয়েছে, আর বিশেষ করে ডিম মিডিয়া তো দিয়েছেই, তাদের মহান যে গুরুত্বপূর্ণ ভূমিকা, দায়িত্ব, এইটাকে অস্বীকার করলে তো চলবে না। তারা সব থেকে বেশি জল দিয়েছে, যথাযোগ্য সঙ্গত করেছে। অনেক সময় মূল গায়নও ছিল, সঙ্গত মানে তো তিনি তবলা বাজান, তো অনেক সময় তবলাও নয়, বাঁশের চেয়ে যেহেতু কঞ্চি দড় হয়, তো এরা অনেক ক্ষেত্রে সামনে এগিয়ে এসেছে যে মুখ্য ভূমিকা পালন করতে। আমিই গাইবো, সঙ্গত কেন, আমাকেই গাইতে দিতে হবে। তো তাদের সংস্কৃতিটাই এই। তো আপনারা যদি লক্ষ্য করে দেখেন, এখনও যেটা হয় যে সংবাদ পাঠক বা সঞ্চালকরা টিভিতে এমন গলায় চেঁচাতে থাকেন যেন খবর নয়, যাত্রা করছেন। মানে কোথাও তিল হয়েছে, ভয়ঙ্কর খবর, তিল হয়ে গেছে একটা, তারপর সেই তিল থেকে আমরা দেখতে পাচ্ছি আনুবীক্ষণিকভাবে একটা তাল দেখা যাচ্ছে, মানে ধরনটা এই আর কি। তো কোনো কারণ নেই চেঁচান, তা চেঁচান, এতে কোনো সমস্যা নেই। তাদের সংবাদ পাঠ করার পদ্ধতি, তথাকথিত পদ্ধতি, লোকে হাসে, কিন্তু ঠিক আছে, পড়েন, এতে কোনো অপরাধ নয়। কিন্তু তাদের যে বিশেষজ্ঞরা বা প্যানেলিস্টরা, ওই চ্যানেলভুক্ত প্যানেলজীবী যারা, নাকি প্যানেলভুক্ত চ্যানেলজীবী, তো তারা যে কি বস্তু দেখলে চক্ষু চড়ক গাছ হয়ে যায়। তো প্যানেলিস্ট বলে যাদেরকে ধরে নেওয়া হয় এবং যাদের কথা ভদ্রলোকদের গেলানো হয়, তো নিঃসন্দেহে পাড়ার চায়ের দোকানেও তার থেকে ভালো বক্তা পাওয়া যায়। এবং এদেরকে কোথায় ডেকে নিয়ে আসা হয়? সন্ধ্যেবেলায় ওনারা একটা মাছের বাজার বসান। তো সাধারণভাবে আমরা আগে ভারতবর্ষে ধরুন দূরদর্শন ছিল, আগের যে এনডিটিভি ছিল প্রণয় রায়ের, তো সেখানেও আমরা আলোচনা দেখেছি, বহু রকম আলোচনা দেখেছি। এবং বস্তুত 1998 সালে প্রণয় রায় তখনও দূরদর্শনে ছিলেন, তখন যে অনুষ্ঠানটা নিয়ে আসেন সেটা অভূতপূর্ব ছিল ভারতবর্ষের যুগে, ওই যুগে। তো নতুন একটা সরকার 1989 সালে তৈরি হয়, কংগ্রেসকে হটিয়ে, রাজীব গান্ধীকে হটিয়ে, এবং সেখানে টিভিতে আসতেন সীতারাম ইয়েচুরি এসেছিলেন, কংগ্রেসের নেতারা এসেছিলেন, এবং সিপিএম এবং বিজেপি উভয় যে বাইরে থেকে একটা সরকারকে সমর্থন করছে, এটা আমরা টিভির পর্দায় সরাসরি জানতে পারি। এবং সেখানে একে অপরের কথা শুনতেন, বক্তব্য রাখতেন, একজনের তার একজন শুনতেন, কাটতেন, সঞ্চালনা করতেন, সবই হতো। কিন্তু মাছের বাজার বসতে দেখিনি আমরা। এই গদি মিডিয়া বা ডিম মিডিয়া যাই বলুন, এরা যেটা সন্ধ্যেবেলায় করে মাছের বাজার, সেখানে মূল থিমটা হচ্ছে কাকে বলতে দেব না। সারা পৃথিবীতে, ভূভারতে, সিএনএন দেখুন, যা খুশি বলুন, সারা পৃথিবীতে তাদের মূল থিমটা থাকে যে বলতে দেবো, অমুকের কথাটা শুনবো, তারপর নিশ্চয়ই চ্যানেলের দৃষ্টিভঙ্গি থাকবে, সব কিছু থাকবে। তো এখানে মূল থিমটাই হচ্ছে কাকে বলতে দেবো না। প্রথম কথা তো হচ্ছে কোয়ালিটি, মান। যে সমস্ত প্যানেলিস্টদের নিয়ে আসেন, পাড়ার চায়ের দোকানের থেকেও খারাপ, কেউ একদিন এআই বিশেষজ্ঞ হচ্ছেন, পরের দিনে যুদ্ধ বিশেষজ্ঞ হয়ে যাচ্ছেন, এবং তার যা মান কর্তব্য নয়। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে বলতে দেবো না, মানে সঞ্চালকের বা চ্যানেলের দৃষ্টিভঙ্গির উল্টো দিকে কোনো বক্তব্য গেলেই তিনি বলতে দেবেন না। তারপরে একজন যখন বলছেন আরেকজন তখন চেঁচাবেন, তারপর সব মিলিয়ে মানে কলতলার ঝগড়ার মতো হয়ে যায় পুরো জিনিসটা। তো এইটাই হচ্ছে মূল থিম। তো এইটাকে, এই জিনিসটার বহুদিন ধরে চাষবাস করা হয়েছে, যেমন টিভি সিরিয়াল বলে একটা জিনিসের চাষবাস করা হয়েছে, অবিকল সেই জিনিস শুনতে পাই যে টিভি সিরিয়ালের সঙ্গে নাকি প্রতিযোগিতা করার জন্য নিউজ চ্যানেলগুলো এরকম একটা জিনিসপত্রকে নিয়ে এসেছে বাজারে। তো যে কারণই হোক, আমি জানি না, শুনতে পাওয়া ঠিক হতে পারে, ভুল হতে পারে, যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে সব মিলিয়ে বহু লোকের সম্মিলিত প্রচেষ্টায় আমার অপছন্দের লোককে বলতে দেব না, আমার অপছন্দের লোককে কিছুতেই বলতে দেবো না। দরকার হলে কেচ্ছা করবো প্রথমে, দরকার হলে ইগনোর করব, এবং তারপর চেঁচামেচি করে বলতে দেবো না। এর একটা সংস্কৃতি হিসেবে চালু করে দেওয়া গেছে। তো বলতে দেবো না, প্রথমে কেচ্ছা করব, যদি কারোর কথা অপছন্দ না হয় তার বক্তব্যে যাব না,
কেচ্ছা করব, ব্যক্তিগত জিনিস নিয়ে, এটা দিয়ে শুরু। মানে এই যে ব্যক্তিগতভাবে আমি যে এখানে কথা বলছি, আমাকেই দেখুন থামানোর প্রচুর চেষ্টা হয়েছে। প্রথমে চটি চাটা বলা হয়েছে, কুচ্চ করা হয়েছে, যা খুশি করা হয়েছে, টাকা খায় ফাঁকা খায় এসব বলা হয়েছে। তারপর একটা বিখ্যাত গদি মিডিয়ার চ্যানেল সোশ্যাল মিডিয়া যাতে আমি লিখতে বা বলতে না পারি সেই প্রচেষ্টাও প্রচুর করেছে। মানে একদম একটা কর্পোরেট সংস্থাকে দিয়ে অভিযোগ করিয়ে, কপিরাইটের অভিযোগ করিয়ে, ভুয়ো অভিযোগ, আমার চ্যানেল আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সব ডাউন করে দেওয়ার চেষ্টা হয়েছে। তো এইগুলো সব হয়েছে। তো এইটা যে হয়েছে যে আমার মতো সামান্য ব্যক্তিত্বের ক্ষেত্রে, বাকিদের ক্ষেত্রে কী হয় সে তো কহতব্য নয়। এই সবের ধারাবাহিকতাতেই আসছে কিন্তু এক এক করে ডিম কালচার আসছে, অন্যকে বলতে দেবো না, কাকে ধরে দিলে পুরে দেবো, যারা সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, স্লোগানও দিচ্ছে না, দু একটা কটু কথা বলছে, তাদেরকেই ধরে জেলে পুরে দেওয়া হচ্ছে। যারা একজন গর্গ চট্টোপাধ্যায় বলেছিলেন যে ভোট চুরি হয়েছে, এটা অভিযোগ, তার জন্যই তাকে জেলে পুরে দেওয়া হয়েছে। এবং হাজার হাজার ঘটনা আছে, গোটা ভারতবর্ষ জুড়ে এখন ঘটছে, বিশেষ করে এই যে আরশোলাদের আন্দোলনের সময়। আর নতুন করে বলার কিছু নেই, বহুবার বলেছি। তো এইটা এখন হচ্ছে ধারাবাহিকতায় এসেছে। তো এটা তো আলাদা করে কিছু নয়, উচ্চ ফলনশীল বীজ বৃক্ষের ফলন করা হয়েছে, মানে একটা নয় অনেক বীজ বৃক্ষ, সে তারা এখন মানে রেটে ফল দিচ্ছে। ফলে আশ্চর্য হওয়ার কিছু নেই, এটাই হবার ছিল, এটাই হবে। তো এই পুরো ঘটনায় আবার আরেকটা জিনিসও বলার আছে। অনেকেই দেখছি তসলিমাকে দোষ দিচ্ছেন। দেখুন, কথা খুব স্পষ্ট, আগেই বললাম যে তৃণমূলের লোক হন জয় গোস্বামী বা না হন সেটা এখানে পয়েন্ট নয়। তাকে যখন আমন্ত্রণ করা হয়েছে, না করলেও তার বলার অধিকার আছে, যা খুশি বলার অধিকার আছে। তসলিমা নাসরিন ভারত সরকারের অনুগ্রহপুষ্ট হন বা না হন, তিনি কোনো পক্ষে যান বা না যান, তাঁরও বলার অধিকার আছে, 100 বার বলার অধিকার আছে। এবং তসলিমা নাসরিনের ক্ষেত্রে কথাটা আরও বেশি প্রযোজ্য, কারণ একজন নির্বাসিত মানুষ, তিনি নিজের দেশ থেকে বহুদিন নির্বাসিত, ফিরতে পারছেন না, তিনি স্রেফ বাংলায় কথা বলতে চান বলে কলকাতায় ফিরতে চান। তাঁর ঘাড়ে পলিটিক্যালি কারেক্ট হওয়ার সমস্ত দায় চাপিয়ে দেওয়ার কোনো মানে নেই। আমরা একজন মানুষ তার ভাষা থেকে, সংস্কৃতি থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন হয়ে আছেন, নির্বাসিত হয়ে আছেন, তার কী অবস্থা সেটা সহানুভূতিশীল হয়ে আমাদের দেখতে হবে, চাপিয়ে দেওয়ার কোনো মানে নেই। উল্টো দিকে যেটা আসলে দেখতে হবে সেটা হচ্ছে এটা পুরো ব্যবস্থাটা আসলে ভেঙে পড়েছে, পুরো ব্যবস্থাটাকেই আসলে ভেঙে দেওয়া হয়েছে বীজ বৃক্ষের চাষ করে। তো তসলিমাকে একদিন কলকাতায় আনা যায়নি এই বীজ বৃক্ষের কারণে, যেরকম ফিদা হোসেনকে মুম্বাইতে ফেরত আনা যায়নি, তিনি দুবাইয়ে ভগ্ন হৃদয়ে মারা গেছেন, কে জানে এসব হয়েছে। তো গোটা উপমহাদেশে এই অবস্থা। তো দুই বাংলার মধ্যে বিশেষ করে মুক্ত চিন্তা আদান প্রদানের একটা জায়গা আগে ছিল, তো সেটাও কার্যত বন্ধ করে দেওয়া হচ্ছে। কথাটা হচ্ছে যে এই যে অন্তত দুই বাংলায় যে শুধু তসলিমা কেন, সমস্ত বুদ্ধিজীবীরই দুই বাংলার সমস্ত জায়গায় অবাধে যাতায়াত করার অধিকার আছে। তো এই কথাটা আমরা তুলতে পারিনি, জোর দিয়ে তুলতে পারিনি। তো কেউ কাউকে ঢুকতে দেবে না, বলতে দেবে না, বিবাদী স্বরকে বন্ধ করে দেবে, যাতায়াত বন্ধ করে দেবে, জিহাদি আওয়াজ তুলে যাবে সব সর্বত্র। একদিকে জিহাদি বলবে, অন্যদিকে বলবে যে ভারতের দালাল। তো এইটা সম্পূর্ণ বন্ধ করা উচিত। তো এইটার বিপক্ষে আমরা জোরে আওয়াজ তুলতে পারিনি, সামান্য মিনমিন করিনি তা নয়, আমি বলেছি একাধিকবার, কিন্তু যথেষ্ট জোরে আওয়াজটা তোলা যায়নি। ফলে দায়টা এই সমস্ত ব্যবস্থার, যার বিরুদ্ধে আমরা যারা সুস্থ চিন্তার মানুষ তারা আওয়াজটা তুলতে পারিনি। কী হওয়া উচিত? বাংলাদেশের মানুষের পশ্চিমবঙ্গে আসা উচিত, একটাই তো ভাষাভাষী। পশ্চিমবঙ্গের লোকের বাংলাদেশে যাওয়া উচিত, আলোচনা করা উচিত, মুক্ত চিন্তা থাকা উচিত, সবার সঙ্গে কথা বলা উচিত। তাই অবাধে যাতায়াতের ব্যাপারটা পুরোটা ছেড়েই দিন, বুদ্ধিজীবীদের, চিন্তাবিদদের অবাধে যাতায়াতের কথা এইটা কেউ তোলেননি, আমি তুলেছি, কিন্তু কোথাও কোনো সাড়া পাইনি। ওরে বাবা, এবার কি হবে, লোকে কি ভাববে। তো এই তো পাপ আছে, তো এই পাপটার ফল একটা সময় ফলবে। তো জয় গোস্বামীর বই ধরুন, ছেপেছি যথেষ্ট, গুরুচন্দ্রারির কথাই বলছি, আমরা ছেপেছি, দগ্ধ বইটা ছেপেছি, ঠিক কাজ করেছি মনে করেই ছেপেছি। কিন্তু যেহেতু কিছু লোকের অপছন্দ হয়নি, সেটার পক্ষে বিশেষ কেউ দাঁড়াননি, বরং চটি চাটা আখ্যা দেওয়া হয়েছে না গাড়ি। তো কথাটা হচ্ছে এইগুলো যদি করে যাওয়া হয়, মানে চটি চাটা কেন আখ্যা দেওয়া হয়েছে বুঝিনি। তিনি তৃণমূল করেন, তৃণমূলের একটা অপশাসনের বিরুদ্ধে গেছেন, তো সেটাকে তো স্বাগত জানানো উচিত। তো মোহাম্মদ সেলিম সিপিএমের সম্পাদক সে সময় বলেছিলেন হ্যাঁ এটা করতে দেওয়া উচিত। তো বাকিরা সেসব কথায় কান দেয়নি। ফলে সংস্কৃতি একটা চালু হয়েছে, কাউকে বলতে দেবো না, বাংলাদেশের লোকেদের এখানে আসতে দেওয়া হবে না, এর ভারতীয় লোকেরা বাংলাদেশে যেতে পারবে না, একটা অনুপ্রবেশ, একটা হুজুগ, একটা জুজু চালু করে রাখা হয়েছে।
তো সে অন্য প্রসঙ্গ। এখানেও বা মুক্ত চিন্তার লোকেদের বলতে দেওয়া হবে না, কেউ তৃণমূল মনে হলে বলবে চটি চাটা, কেউ সিপিএম মনে হলে বলবে ও তো সেকুমাকু, বলতে দেবো না। এই কথাগুলোর কোনো মানে নেই। মানে নিজের অনুষ্ঠানে ডাকবেন না, ঠিক আছে, ডাকবেন না, সে নিয়ে তো কেউ কমপ্লেন করছে না। কিন্তু আমি যেমন বড় কাগজে আর লিখি না, ডাকে না, লিখি না, আমিও লিখতে চাই না, ওরাও ডাকে না, খুব সুন্দর ব্যাপার। কিন্তু ডাকবেন, তারপর অপমান করবেন, তারপর বলবেন বলতে দেবো না, এর তো কোনো মানে নেই। তা আমরাই যদি এই ব্যাপারটাতে ঐক্যবদ্ধ না হয়ে আওয়াজ না তুলতে পারি, তো উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক শক্তি তার সুযোগ নেবে এবং তার ফলও এরকমই হবে। তো এইটা একদম প্রত্যাশিত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে যে এইটা আমাদের আটকানো উচিত। অন্তত এখন যেটা মনে করি, যেটা সত্যি সত্যিই মনে করি, তার পক্ষে আওয়াজ তোলা উচিত। দেখুন, যদি আপনারাও মনে করেন আওয়াজ তুলুন, এই ভিডিওটা অন্তত চারদিকে ছড়ান। যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন করুন, হাইপ করুন, লাইক করুন, বন্ধুবান্ধবদের পাঠান, আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকের মতো নমস্কার।